জাতপাতি কি তাহলে এই দেশটাকে শেষ করে দিল? জাতপাতি কি সব? আমি এই জায়গাতে যেই কথাটা আপনাকে আমি বলতে পারি যে দ্য সেন্স অফ জাতপাত বা কনসেপ্ট অফ ইট, এইটা আসলে বাংলাদেশিরা এই জায়গাটাতে আসলে নেই। তারা আছে হচ্ছে, ধরেন যেই লোকটা খুবই মনোযোগ দিয়ে এক মনে ঘুষ খেয়ে আসলো অফিসে, একদম টেবিলের নিচ থেকে টাকা নিল, সমস্ত দুর্নীতি করলো, যেই লোকটা কালোবাজারি করলো, যেই লোকটা সমস্ত অপকর্ম খুন খারাপি করলো, বাড়িতে এসে সেই লোকটা আবার খুব নামাজ টামাজ পড়ে একদম তাহাজ্জুদের নামাজ পড়ছে, ইশরাকের নামাজ পড়ছে, মানে সোজা কথা হচ্ছে যে 5 বেলা নামাজ জায়গায় 10 বেলা নামাজ পড়ছে। এই চোর ছ্যাচরা গুলো কিন্তু মানুষের সামনে তারা বলে খুব আরাম পায় যে আমি হচ্ছে ইসলাম বা মুসলিম, মানে লোক দেখানো ধর্ম এরা পালন করে। এবং এই কারণেই তারা রাষ্ট্রকে একটা টুপি পরাতে চায়, রাষ্ট্রকে তারা একটা আল খেল্লা পরাতে চায়। পৃথিবীর কোন সুস্থ মানুষকে, যেই লোকটা যত বড় চোর সে তত বড় ধার্মিক, মানে বাংলাদেশের পার্সপেক্টিভে আমি এটা বলতে চাই। কেন, আমি তো ইংল্যান্ডের ধার্মিক লোক দেখেছি, আমি ইংল্যান্ডের চার্চের পাদ্রীদেরকে দেখেছি, আমি ভারতে দেখেছি, আমি সন্ন্যাসীদেরকে দেখেছি, বাংলাদেশেও দেখেছি, কিন্তু চোর খুঁজে পেয়েছি আমি বাংলাদেশে। যত বড় আল খেল্লা আর যত বড় মাথাতে কালো দাগ দেখবেন বাংলাদেশে, সে হচ্ছে সবচাইতে বড় চোর, সবচাইতে বড় অপকর্মকারী। আমার অন্তত পক্ষে লাইফের এক্সপিরিয়েন্স এইটা। সুতরাং এই চোর ছ্যাচরা এরা বাংলাদেশকে চাইবে হলো একটা লোক দেখানো রাষ্ট্র করার জন্য, সেটা বাংলাদেশের জন্য না, পাকিস্তান চাচ্ছে। পাকিস্তান চাচ্ছে আরেকটা কনফেডারেশন, দুজন মিলে দেখবেন আপনি কয়দিন পরেই দেখবেন একটা অ্যালায়েন্স তৈরি হয়েছে, পাকিস্তান বাংলাদেশ অ্যালায়েন্স। এখন তো এক হয়ে যেতে পারছে না এই মুহূর্তে, ভবিষ্যতে হবে, বাট ফর দ্য টাইম বিং তারা যেটা করবে একটা অ্যালায়েন্স হয়ে যেতে পারে এবং তারা ঘোষণা দিবে বাংলাদেশ আর পাকিস্তান মিলে তারা হচ্ছে এখন একটা অ্যালায়েন্স, অনেকটা প্রদেশের মতো, ওই আপনার দুইটা আলাদা প্রদেশ থাকলে যেটা হয় সেইটা, সেই অনুযায়ী সেই দিকেই আগাচ্ছে এবং সেটা সম্ভাবনা আমি খুবই প্রবল ভাবে দেখি। আর বাংলাদেশ আপনি বলছেন মুসলিম রাষ্ট্র, যে বলছি যে এটা একটা সো কল্ড লোক দেখানো মুসলিম রাষ্ট্র হওয়ার থেকে জাস্ট মানে কয়েক মিনিট হয়তো বা দূরত্বে আছে যে তারা কখন সেই ঘোষণাটা দেয়। ইতিমধ্যে আপনার হেফাজতে ইসলামের মতো একটা সন্ত্রাসী সংগঠন, জামাতে ইসলাম, চরমনাই, যে আরেকটা সংগঠন হচ্ছে ইসলামী ঐক্যজোট, এই তিনটা মিলে একটা অ্যালায়েন্স তৈরি করছে দীর্ঘ সময় ধরে এবং সেইটার সাথে সমস্ত চেষ্টা করছে আপনার পাকিস্তানের যে আপনার অ্যাম্বাসেডর আছে সৈয়দ মোহাম্মদ মারুফ আহমেদ, এই লোকটি এই চেষ্টাটা করে যাচ্ছে যে এই তিনটা ইসলামিক, এবং তারা চেষ্টা করছে ইরানের মতো একটা একটা রেভলিউশন করবার জন্য, সেই তালটা তারা খুঁজছে। হয়তোবা ইলেকশন বা নেক্সট কোনো একটা বড় ধরনের ঝামেলা এই দেশের মধ্য দিয়ে তারা আত্মপ্রকাশ করবে, যেটা আয়াতুল্লাহ খোমেনি করেছে, যে কিভাবে বিপ্লব ছিনতাই করতে হয়, ওইরকমই একটা মোটামুটি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। তবে এই 32 ভাঙার মধ্য দিয়ে যে মেসেজটা দেওয়া হলো সেটা হচ্ছে যে পরিষ্কার আমাদের কাছে যে এই দেশে মুক্তিযুদ্ধ বলে কিছু থাকবে না, মুক্তিযুদ্ধের ইতিহাস বলে কিছু থাকবে না। এই বাড়িটাতে তো প্রধানমন্ত্রী থাকতেন না, আমি জানি না আপনি জানেন কিনা। এই বাড়িটাতে কিন্তু 1981 সালে মাননীয় প্রধানমন্ত্রী 17ই মে 1981 সালে বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশে আসার পরে তখন এই বাড়িটা নিলামে ওঠে, কারণ সেখানকার কিছু ঋণ বাকি ছিল। তখন 12,000 টাকা ঋণ দেওয়ার মাধ্যমে এই বাড়িটা আপনার এই নিলাম থেকে মুক্ত হয়, প্রধানমন্ত্রী এটা কিনে নেন, প্রধানমন্ত্রী সেটার দায়িত্ব নেন এবং প্রধানমন্ত্রী কিন্তু এটা আর থাকেননি সেখানে, তিনি থেকেছেন তার স্বামীর বাসাতে ধানমন্ডি 5-এ সুধা সদন, যেটা সেটাও পুড়িয়ে দিয়েছে। সেই বাড়িতেও গতকাল হামলা চালানো হয়েছে, সেই বাড়ির যে নামের ফলক শেখ হাসিনার, সেটাও কালকে হাতুড়ি মেরে একেবারে উবড়ে ফেলা হয়েছে। সেই ভিডিওটা আমাদের কাছে এই বাড়িটাকে কেন্দ্র করে কিন্তু গত 17-18 বছর কোনো মিছিল হয়নি যে এই বাড়িতে কেন্দ্র করে মিটিং, এই বাড়িতে কেন্দ্র করে সমাবেশ, কিছুই না। এই বাড়িটাকে কমপ্লিট একটা জাদুঘর হিসেবে রাখা হয়েছে, সেখানে ট্রাস্টি বোর্ডের সদস্য আছে, এইটা কমপ্লিটলি একটা আলাদা ব্যাপার ছিল। এই বাড়িটাতে মানুষজন আসতো, প্রধানমন্ত্রী আপনার হয়তোবা বছরে 15ই আগস্টের দিন সেখানে যেতেন, সেখানে তিনি তার বাবার জন্য দোয়া করতেন, প্রার্থনা করতেন, বাংলাদেশের মানুষ সেখানে যেত, দেখতো, একটা ঐতিহাসিক বাড়ি ছিল। আর এই বাড়িটা তো শুধু একজন মানুষের বাড়ি হিসেবে গণ্য করলে হবে না, এই বাড়িটার একটা ঐতিহাসিক একটা গুরুত্ব রয়েছে একদম। এই যে দেখুন, এই ছবিটা দেখুন, এটা হচ্ছে শেখ হাসিনার যে স্বামীর বাড়ি, যেটা আর কি মানে যেখানে শেখ হাসিনা থাকতেন আগে, এই যে এই বাড়িটা, সেখানেও দেখুন ভেঙে ফেলা হচ্ছে নামের ফলক। এই যে হাতে দেখুন জিহাদি পতাকা, আইসিস এর পতাকা দেখুন। হ্যাঁ, আইসিস এর পতাকা, ওই যে উপরে আইসিস এর পতাকা রেখে দেখেন বাংলাদেশ। এরা বাংলাদেশে কোথা থেকে এলো? চুলটা দেখেন, এই যে পতাকা ধরে আছে, চুলটা দেখেন, এই হিজবুত তাহরিরগুলো এমন হয়, এরকম বড় বড় চুল,
মাথায় দেখেন ওই যে কাবুলি টুপি, এই যে আফগানি টুপি, দেখেছেন? দেখেছেন? এই যে দেখেন, এই যে পেছনে ব্যাকপ্যাক, এটার ভিতরে মনে হয় বোম টোম থাকতে পারে। এই যে দেখেন, এই যে দেখেন, এই এদের এদের এই পুরো বেশটা এরকম। এই যে দেখেন বড় বড় চুল, এই বড় বড় চুলগুলো হচ্ছে হিজবুত তাহরির। হিজবুত তাহরির গুলাই যে এরকম বড় বড় চুল রাখে, মাথায় আপনার আফগানি টুপি পরে, এই যে আইসের পতাকা। এটা হচ্ছে ওদেরকে দেখার সহজ উপায়, মানে যেগুলো হচ্ছে এক্সট্রিম আর কি, এরা এইভাবে বেশবাস গুলা রাখে, এই হিজবুত তাহরিরেরা। এরা কি এতদিন বাংলাদেশের কোনো কোনায় অন্ধকারে এরা নিজেদেরকে আটকে রেখেছিল, নাকি বাইরে থেকে এরা এসেছে, এরা বহিরাগত? না 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 না, আমি তো বারবারই বলি যে এটা একটা ইনভিজিবল কান্ট্রি ছিল, যাদেরকে আমরা কখনো দেখতে পেয়েছি। আমরা ভেবেছি বাংলাদেশ সরকার এদেরকে নিষিদ্ধ করেছে। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এই মৌলবাদীদেরকে নিষিদ্ধ করা হয়েছিল। এর গত 15 বছর তারা নিষিদ্ধ দল ছিল। আপনার 5ই আগস্টের পর এদেরকে প্রকাশ্যে আপনার আসবার সুযোগ করে দেওয়া হয়, যদিও কাগজে কলমে নিষিদ্ধ ঘোষণাটা উঠানো হয়নি, কিন্তু করে এখন প্রকাশ্যে রাস্তায় ঘুরছে, সমাবেশ করছে, কেউ বাধা দিচ্ছে না। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে যে বাংলাদেশকে পাকিস্তানিকরণ, বাংলাদেশকে মৌলবাদী সমস্ত কিছু করবার একটা প্রধান দল কিন্তু হচ্ছে এই হিজবুত তাহরির, জামাতি ইসলামী, হেফাজতে ইসলামী। এরা এখন এক হয়েছে। দেখেন, এই যে দেখেন চেহারাটা দেখেন, আমি চেহারাটার দিকে তাকাই আর ভাবি আফগান। এই যে দেখেছেন 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 এই যে এই ছেলেটাকে দেখেন, এই হচ্ছে অবস্থা। তো এই আর কি ঘটনা। আমার কাছে মনে হয় যে এটা জাতির সবচাইতে একটা ভয়ঙ্করতম দিন। এবং এইখানে একটা অন্ধকার রাত কেটেছে গতকাল। রাতটা আপনাদের কাছে একটা ভয়ঙ্কর রাত কেটেছে গতকাল। মানে কি অদ্ভুত ভাবে দেখুন, যিনি যে নেই এই মুহূর্তে বাংলাদেশে, তার নামের ফলকটাই যেন এখন শত্রু। মানে নাম লেখা দেখলে এর ছায়া দেখে যেন তারা এই ধরনের কাজ কারবারগুলো করছে। আর ছায়াও, অর্থাৎ তিনি ক্রমাগতভাবে আরো শক্তিশালী হচ্ছেন। এবং এই ঘটনার মধ্য দিয়ে সাধারণ আজকে আমাকে কত শত মানুষ যে টেক্সট করেছে, আমি প্রত্যেককে চিনি। কেউ আওয়ামী লীগের সাথে, মানে আওয়ামী লীগ করে যে দলীয় ভাবে ওরকম না, কিন্তু তারা মুক্ত বুদ্ধির, মুক্ত চর্চার। তারা বলল যে আমাদের সাধারণ মানুষের কি দোষ? আমরা তো সাধারণ মানুষ এই 32কে দেশের মুক্তিযুদ্ধের জন্য আমরা দেখতে গিয়েছিলাম, ভালোবাসি। বঙ্গবন্ধুকে তো আমি আওয়ামী লীগের জন্য ভালোবাসি না, এই সাধারণ মানুষ বলছে। এই যে যেই লোকটিকে স্ক্রিনে দেখানো হচ্ছে, আবার যদি একটু অ্যারো চিহ্ন দিয়ে দর্শকদের জন্য দেখানো হয়, যে এই যে এর জঙ্গিপনা দেখুন। পতাকাটা নিয়ে এসে ঠায় দাঁড়িয়ে আছে, তার বড় বড় গ্রীবার ভিতরে চুল এসে পড়েছে, তার জঙ্গিপনা, চেহারাটা দেখুন কি ভয়ঙ্কর একটা অবস্থা। সুতরাং বাংলাদেশের সাধারণ মানুষকেও তাকে ঐতিহাসিকভাবে বঞ্চিত করা হলো। 66-র আপনার 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 25শে মার্চের রাত্রে তাকে অ্যারেস্ট করবার আগ পর্যন্ত তিনি সেখান থেকে আপনার 25শে মার্চে অ্যারেস্ট হওয়ার আগে তিনি এখানে স্বাধীনতার ঘোষণা লিখেছেন। এই কারণেই 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস।